জাতীয় শহীদ সেনা দিবস এবার সরকার ঘোষণা করেছে এবং সেটি পালিত হচ্ছে। আপনি কি মনে করেন যে এটি একটি বড় অ্যাচিভমেন্ট এবং স্বাধীন তদন্ত কমিশনের যে উদ্দেশ্য, রাজনৈতিক কেউ জড়িত ছিল কিনা বা বাইরের কোনো শক্তি আছে কিনা এর পেছনে, সেটা আসলে সেই কারণ উদ্ঘাটনের যে দ্রুহ এবং জটিল সমীকরণ সেটি আসলে সহজে মেলানো সম্ভব কিনা, 90 দিনে সম্ভব কিনা? থ্যাংক ইউ জাহিদ ভাই, কামরুজ্জামান স্যার এবং আমার ভাই শামীম ভাই যারা দেখছেন। অফকোর্স এটা আজকে জাতীয় শহীদ সেনা দিবস। এটা স্যার আমরা বোধহয় 1 বছর, আজকে 2009 ঘটনা ঘটেছিল। আমি একটু প্রেক্ষাপটটা দিই। 2010-এ আমরা ফেসবুকে একটা পেজ খুলেছিলাম। রাইট। আমি খুলেছিলাম কারণ আমার খোলার পিছনে একটা কারণ ছিল, কারণ আমার মেয়ের কবর বিডিআর অফিসারদের কবরের ওখানেই। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তো যতবার আমার নবজাতিকা কন্যার কবরে আমি যেতাম, আমি কবর জিয়ারত করতে গিয়ে আমার কাছে মানে কোনো জবাব ছিল না, লজ্জা লাগতো। বিকজ আমরা একটা ব্যানার দিয়েছিলাম, স্যার, ইফ উই রিমেম্বার উই ফেইল টু প্রোটেক্ট ইউ। আমরা আমাদের কমরেডদেরকে উই ফেইল টু প্রোটেক্ট। তারপরে আমরা একটা ফেসবুকে পেজ খুলি, পেজ খুলে আবেগ দিয়ে লিখি, অনেকে লেখে। বাট ইট ওয়াজ সো সারপ্রাইজিং, 25শে ফেব্রুয়ারি প্রেস ক্লাবে আমি যখন যাই, আই রিমেম্বার আমার 700 টাকা শুধু মাইক ভাড়া দিতে হয়েছিল। আমি পিছনে দেখেছি স্যারদের মতো অনেকে দাঁড়িয়ে গেছে। কামরুজ্জামান স্যার ছিল, কর্নেল মানিশ দেওয়ান ছিল রাঙামাটিতে, অনেকে ছিল। আমার বাবা ছিলেন, হায়দার ভাই ছিলেন, গায়ক হায়দার হোসেন ছিলেন, আমার সন্তানরা ছিলেন। ওভারব্রিজে প্রায় 1000 লোকের মতো দাঁড়িয়ে যায়। তো এর পরের বছর আমরা রাওয়ার সামনে ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা ওই দিন বলেছিলাম প্রথম বছর যে আমরা এই দিবসটাকে নিয়ে কেউ যাতে রাজনীতি না করে। উই ওয়ান্টেড টু কিপ ইট অ্যাওয়ে ফ্রম পলিটিক্স। এই কিলিংয়ের নিয়ে রাজনীতি হয় না। আর স্যার যেটা বলেছেন আমি একটু অ্যাড করি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা কোনো ওয়ার্ল্ড ওয়ারে একদিনে এতগুলি দেশে এত অফিসার মারা যায়নি। কারণ আমি জাহিদ ভাই যদি বলতে চাই, একটু ঘটনাটা বলতে চাই। স্যাররা বিডিআরে কাজ করেছেন। রৌমারী পদুয়াতে একটা যুদ্ধ হয়েছিল, আপনাদের সবার মনে আছে, বিডিআর ভার্সেস বিএসএফ। এখন যিনি তদন্ত কমিশনের চেয়ারম্যান তিনি তখন ডিজি ছিলেন। এবং দিস বিডিআর স্যাররা যেখানে কাজ করেছেন ইজ আ গ্যালান্টারি ফোর্স। রামগড় ব্যাটালিয়ন থেকে এটার জন্ম, 150-200 বছরের ঐতিহ্যবাহী বাহিনী। 8 জন বিডিআর সদস্য একটা বিএসএফ এর ব্যাটালিয়নকে তামা করে দিয়েছে। এখানে অন রেকর্ড আছে 23 জন মারা গেছে, বিবিসি বাংলা বলে 37 জন, বাট অন রিয়ালিটি ইট ওয়াজ 100+। এবং তখন আমাদের প্রতিবেশী ওদের ডিফেন্স অ্যাডভাইজার সংসদে বলেছিলেন উই উইল টেক কেয়ার অফ বাংলাদেশ। এরপরে 1/11 হলো, মইনু আহমেদের পরে এই শেখ হাসিনা সরকার আসলেন জানুয়ারি মাসে, এবং ফেব্রুয়ারির 25 তারিখে এই ঘটনাটা। এই ঘটনার ব্যর্থতার জন্য আমি আমাকে ব্লেম করি, বিকজ মানে আমি আমাকে বলতে মইনু আহমেদকে ব্লেম করি, বিকজ ওনার কাছে ডিজিবি বিডিআর শাকিল স্যার ওনার কাছে সাহায্য চেয়েছিলেন, রাইট স্যার? ডিজি র্যাবকে ফোন করেছিলেন, প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন, সেকেন্ড টাইম ফোন করে জিজ্ঞেস করেছেন আপনারা কি আসবেন, এতগুলি অফিসার সাহায্য চাচ্ছে। এরকম একটা বিদ্রোহ পৃথিবীতে আপনারা দেখেন, যে কোনো বিদ্রোহ কিন্তু মিলিটারি ওয়েতে দমন করা হয়। বাট জেনারেল মইনু আহমেদ উনি অনেক বাহানা করেছেন, পরে বইয়ে লিখেছেন যে প্রধানমন্ত্রী অনুমতি দেয় নাই, এ দেয় নাই, ওই দেয় নাই। আর আমি যদি সেনা প্রধান হতাম, আই উড সেভ মাই অফিসার্স। এবং ওখানে আর্মি 40 মিনিটের মধ্যে ডিপ্লয়েড ছিল। 40 মিনিটের বিডিআরের গেটটা যদি একটা রকেট লঞ্চার দিয়ে ভেঙে দিত, এপিসিজ ওয়ার রেডি, বিডিআর অস্ত্র সমর্পণ করতে বাধ্য হতো। আমাদেরকে জুজুবুরির ভয় দেখানো হয়েছে ইন্ডিয়া অ্যাটাক করবে। দিস আর অল বুলশিটস। এবং জেনারেল মইনু আহমেদের একটা সেনা প্রধান হিসেবে আমি নিজেকে লজ্জা করি যে ওনার মতো একটা সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীতে এবং রাষ্ট্রের এটা একটা ব্যর্থতা। সেকেন্ড থিং হলো, দেখেন
আপনার আমাদের বুঝতে হবে যে বিডিআর আর বিএসএফ এর গুণগত মানের পার্থক্য। এটা আমাদের প্রতিবেশীরা সবসময় চেয়েছিল। বিডিআর এ কমান্ডেড বাই অফিসার্স লাইক হিম, আমাদের সেনা অফিসাররা, অ্যান্ড বিডিআর এর সোলজাররা কিন্তু দে আর ভেরি ইন্টেলিজেন্ট। কারণ একটা বিওপিতে সে কিন্তু ওখানে প্রশাসক, একটা নায়ক বা একটা কর্পোরাল ফ্ল্যাগ মিটিং করে, মানে দেশকে রিপ্রেজেন্ট করে। সো বিডিআর এর সোলজাররা ভেরি ইন্টেলিজেন্ট। এবং স্যার যেই কথা বলেছেন, আমিও তো একটা অফিসার, আমাদের সৈনিকদের সাথে কিন্তু আত্মার সম্পর্ক ছিল। ওদেরকে আপনি করে বললে ওরা মাইন্ড করতে বলে, স্যার ভালোবাসা কমায় দিচ্ছে। সো ওদের সাথে আমাদের সৈনিক আমাদেরকে গুলি করবে, বাট আনফর্চুনেটলি এটা যে কোনো কারণে হোক ওদেরকে ইনস্টিগেটেড করা হয়েছে। আই রিমেম্বার ওই দিন 21শে টিভি মুন্নি সাহা কিভাবে ইনস্টিগেট করে জাতিকে বিভ্রান্ত করেছিল। এর পরের ঘটনা বাংলাদেশ সবাই জানে। ওই মুন্নি সাহা, যাকে কিছুদিন আগে কাউরান বাজারে লোকজন ধরেছিল আর ওকে ছেড়ে দিচ্ছে, মুন্নি সাহা শুড বি ট্রাইড, কারণ বাংলাদেশকে জাতিকে মিথ্যা তথ্য দেওয়ার জন্য। আরেকটা জিনিস বলি জাহিদ ভাই, আমরা যারা সেনাবাহিনীর অফিসার, আমরা শপথ নেই সার্বভৌমত্ব রক্ষা। জি, আমাদের এখানে যদি গুলি হয়, আপনারা দুইজন কিন্তু গুলির সামনে যাবেন না, আমি বা স্যার বা আমার সৈনিক যাবে, বিকজ তাদেরকে মোটিভেট করি যে তোমরা তোমাদের বুকের পেতে দিবা গুলিটা, শেষ গুলিটা দেওয়ার পরে তোমার বোন তোমার স্ত্রী সেফ থাকবে, না হলে ওরা ধর্ষিত হবে। এই মোটিভেশনে কিন্তু ওরা যায়। সো কাস্টোডিয়ান অফ সভারেনিটি, আমরা সার্বভৌমত্বের কাণ্ডারি। আমাদেরকে কিন্তু যখন নাকি আঘাত করা হয়েছে বাংলাদেশে, এরপরে ফ্যাসিজম শুরু হয়েছে, কেউ মাথা তুলে দাঁড়ালে দেখানো হয়েছে লুক অ্যাট বিডিআর। এবং এইভাবে প্রশাসন নষ্ট হয়েছে, এইভাবে সব কিছু নষ্ট হয়েছে, ব্যবসায়ী গোষ্ঠী নষ্ট হয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন নষ্ট হয়েছে। আজকে ডক্টর ইউনূস গভর্নমেন্টকে আমি ধন্যবাদ জানাই, অন্তত এই রিকগনিশনটা উনি আমাদের। তাহলে কি মেজর ফেরদাউস স্বার্থান্বেষী মহলের প্রথম আঘাত কি ছিল পিলখানায় হত্যাকাণ্ড? অফকোর্স আপনি দেখেন পিলখানার ঘটনার কয়েকদিন আগে কিছু অফিসারকে ওখানে পোস্টিং করা হয়। আপনি দেখেন আগের দিন রাত্রে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ওখানে যায় নাই। আপনি দেখেন কেন যায় নাই? আপনারা কি শুনেন নাই? আপনারা কি দেখেন নাই? আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গিয়েছেন ভিতরে তামাশা করতে। কয়টা অস্ত্র নিচ্ছে ওখানে? অফিসারদের ওয়াইফ ওই কোয়ার্টার গার্ডে রেপড হয়েছে। উনি অস্ত্র নিয়ে কি অস্ত্র আবার রক্ষকের কাছে জমা দিয়ে আসবে? এটা কি ফান? এবং ওই জিনিসটা আমাদেরকে দেখতে হয়েছে। বিডিআর নিয়ে আমরা যখন, মানে কামরুজ্জামান স্যার সাক্ষী, অনেক 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 পোহাতে হয়েছে। বিডিআর নিয়ে কথা বলতে গিয়ে আমার বন্ধুরা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আতঙ্ক তৈরি হয়েছে সেনাবাহিনীর মধ্যে, হয়নি স্যার? ইয়েস, ট্রু। আতঙ্কিত হয়ে কথা বলে নাই। বিডিআর নিয়ে একটু পড়লে ভাগ্য ভালো আমার বাবার একটা বাড়ি ছিল, নাহলে আমাকে পঙ্গু করে দিত। ভাগ্য ভালো আমার কিছু যোগ্যতা ছিল, আমি চাকরি করতে পারতাম, আমাকে পঙ্গু করে দিত। এরকম অনেক অফিসার আছে পঙ্গু করে দিচ্ছে। আবার দেখেন বিচারটা হয়েছে, বিচারে রাষ্ট্রের মানে প্রতিরক্ষা মন্ত্রীকে, প্রধানমন্ত্রী, ওনাকে ডাকা হয়নি। ইট ইজ হার ফেইলার। জেনারেল মঈন আহমেদকে ডাকা হয়েছে স্যার? নো। এই বিচার কি? এটা তো প্রহসনের একটা বিচার। আর বিচার করা হয়েছে একটা বিতর্কিত ব্যক্তি, যে মানে আব্দুল কাহার আকন, মানে আওয়ামী। আমি দল বলছি, আমি রাজনীতি করি না, বাট আই হ্যাভ দি রাইট টু সে, মানে বিচারের নামে এই প্রহসন।